আচ্ছা, ভেবে দেখো তো, পৃথিবী থেকে যদি হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়, না আছে ফোন, না আছে ইন্টারনেট, না আছে আলো, কোনো ইলেকট্রিক ডিভাইস যখন কাজ করবে না, কেমন হবে এমন পৃথিবী? মানুষ কি বাঁচতে পারবে? একটি দুইটি বছর নয়, টানা 15 বছর ধরে বিদ্যুৎ নেই কোথাও, যার পিছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক রহস্য। কি সেই রহস্য, তা জানতে হলেই তো সম্পূর্ণ এক্সপ্লেনটা দেখতে হবে। মুভির শুরুতে আমরা একটা আলোকিত শহর দেখতে পাই। একটা বাড়িতে চার্লি নামের এক কিশোরী টিভিতে কার্টুন দেখছে, গেম খেলছে তার ছোট ভাই ড্যানি। তার মা রিচার্ড ফোনে কারোর সাথে কথা বলছিল। ঠিক সেই সময় তার বাবা আতঙ্কিত হয়ে ঘরে ফিরে আসে। সে জানায় তাদের হাতে আর বেশি সময় নেই। রিচার্ড তো কিছু বুঝে উঠতে পারছে না। ঠিক সেই সময় তাদের ঘরের ইলেকট্রিক লাইট গুলো জ্বলতে নিভতে শুরু করে। বেনের ল্যাপটপে কিছু একটা ডাউনলোড করছিল, কিছুক্ষণের মধ্যেই তার ডাউনলোড সম্পন্ন হয়ে যায়। বেন দ্রুতই ল্যাপটপ থেকে ইউএসবি কেবল গুলো খুলে ফেলে, একটা মেটালের রকেটে পেন ড্রাইভটা ঢুকিয়ে রাখে। এদিকে বেনের ভাই মাইক আর তার বন্ধু গাড়িতে করে কোথাও যাচ্ছিল। হঠাৎ করে গাড়ির হেডলাইট বন্ধ হয়ে যায়। বাইরে এসে তারা দেখতে পায় হাইওয়ে রোডে অনেকগুলো গাড়ি একসাথে লাইনে দাঁড়িয়ে আছে, চারিদিকে অন্ধকারে ডুবে আছে। আকাশ থেকে প্লেনগুলো মাটিতে পড়ে যাচ্ছে, ট্রান্সফরমার গুলো বিকট শব্দে ব্লাস্ট হচ্ছে, এমনকি বড় একটা টাওয়ারও অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। এরপর স্যাটেলাইট থেকে পৃথিবীকে দেখানো হয়। পৃথিবী থেকে ধীরে ধীরে বিদ্যুৎ বিলীন হয়ে যাচ্ছে। হঠাৎ করে পৃথিবী বিদ্যুৎ শূন্য হয়ে পড়ে। পৃথিবীতে শুরু হয় ব্ল্যাকআউট। ব্ল্যাকআউটের পরে 15 বছরের বেশি সময় কেটে গেছে, কিন্তু এখনো কোথাও বিদ্যুৎ ফিরে আসেনি। বিদ্যুতের সাথে সম্পর্কিত সবকিছু একদম অচল হয়ে গেছে, যার ফলে মানব জাতিতে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। সামান্য অসুস্থতাও মরণ ব্যাধিতে পরিণত হয়, কারণ এখন আর প্রয়োজনীয় চিকিৎসা পাওয়া যায় না। এমনকি আগুন লাগলেও তা নেভানোর কোনো ব্যবস্থা করা যায় না। শহরের এমন অবস্থা দেখে অধিকাংশ মানুষ অন্য কোথাও চলে গেছে, যাদের মধ্যে বেনের পরিবারও ছিল। ছোট্ট একটা গ্রামে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করছিল। বেনের স্ত্রী অনেক বছর আগেই মারা গেছে। এখন সে একজন ডাক্তারের সাথে প্রেম করছিল। তার ছেলে মেয়ে এখন অনেকটা বড় হয়ে উঠেছে। ড্যানি একা থাকতে পছন্দ করে, কারণ সে একটা রোগে আক্রান্ত ছিল। একদিন চার্লি আর ড্যানি একসাথে জঙ্গলে ঘুরতে যায়। সেখানে তারা একটা পরিত্যক্ত ভ্যান দেখতে পায়। সেখানে একটা মিনি ফ্রিজ দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে তার মায়ের হাতে গলে যাওয়া সেই আইসক্রিমের স্মৃতির কথা। একদিন গ্রামে কিছু সৈনিক আসে, যাদের হাতে বিশেষ একটা ট্যাটু আঁকা ছিল, যাতে খুব সহজেই তাদেরকে চেনা যায়। তারা গ্রামবাসীদের উৎপাদিত কিছু ফসল নিজেদের ট্যাক্স হিসেবে নিয়ে যেত। তবে এবারে এই অন্যায় বেন আর সহ্য করতে পারছিল না, তাই সে তাদের সরাসরি বলে দেয় কিছু অল্প পরিমাণ ফসল তারা ট্যাক্স দিবে। বেনের এমন প্রতিবাদে সৈনিকরা খুবই রেগে যায়। ফলে বেন খুব ভালো করে বুঝতে পারে তার সাথে খুবই খারাপ কিছু ঘটতে চলেছে। এখন সে তার ঘনিষ্ঠ বন্ধু অ্যারনের কাছে যায় আর তাকে সেই বিশেষ রকেটটা দেয়, যার মধ্যে 15 বছর আগে সে কিছু বিশেষ ইনফরমেশন লুকিয়ে রেখেছিল। তখন ক্যাপ্টেন টম তার কাছে আসে আর তার সঙ্গে যেতে বলে এবং বেনের কাছে তার ভাই মাইকের কথাও জিজ্ঞেস করে। উত্তরে বেন বলে তার সাথে মাইকের কোনো যোগাযোগ নেই। ড্যানিয়েল তার ক্রসবো দিয়ে সৈনিকের উপর তীর নিক্ষেপ করে, যার ফলে একজন মারা যায়। ফলে দুই পক্ষেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি শান্ত হলে ক্যাপ্টেন টম বাকিদেরকে ছেড়ে দেয়, ড্যানিয়েলকে বন্দি করে ফেলে। চার্লি জঙ্গল থেকে ছুটে আসে, তার বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। বেন তাকে জানিয়ে দেয় সৈনিকরা ড্যানিয়েলকে তুলে নিয়ে গেছে। এখন তাদের শেষ ভরসা তার আঙ্কেল মাইক, যিনি শিকাগো শহরে কোনো এক জায়গায় থাকে। বেন চার্লিকে অনুরোধ করে তাকে খুঁজে বের করার জন্য। এরপরে সে মারা যায়। বাবার মৃত্যু, ভাইয়ের অপহরণের পর চার্লি পুরো ভেঙে পড়ে। এবার সে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে মাইকের উদ্দেশ্যে রওনা হয়। ম্যাগি আর অ্যারনও তার সঙ্গে যায়। চার্লি প্রথমে একা থাকতে পছন্দ করলেও যাত্রাপথে তাদের তিনজনের সম্পর্ক আরো মজবুত হয়ে ওঠে। পরদিন চার্লি ঝর্ণার কাছে পানি আনতে গেলে নেট নামে একটা ছেলেকে দেখতে পায়। তাকে দেখে চার্লি লুকিয়ে পড়ে, কিন্তু নেট কোনো প্রতিক্রিয়া না দেখে শুধু তার নাম জিজ্ঞেস করে। পরদিনের যাত্রায় তারা একটা পুরাতন প্লেনে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। দুর্ভাগ্যক্রমে প্লেনটা ছিল একদল চোরের। রাতে সেই চোরগুলো তাদের উপরে আক্রমণ করে বসে। একটা চোর চার্লির গলায় ছুরি ধরে তাকে নিয়ে যায়। বিপদের আঁচ করতে পেরে ম্যাগি আগে থেকে একটা হুইস্কির বোতলে বিষ মিশিয়ে রেখেছিল। সেই হুইস্কি খেয়ে চোরের দলের অনেকেই মারা যায়। চার্লিকে সেই চোরটি মারার চেষ্টা করে, তবে ঠিক সময় নেট সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর নেটও তাদের সঙ্গী হয়। নেট তাদেরকে জানায় তাদের সাথেই সে শিকাগোতে যেতে চায়। ম্যাগি তাকে বিশ্বাস করছিল না। সে চার্লিকে সাবধান করে, কিন্তু চার্লি তাকে বোঝায় সব মানুষ খারাপ হয় না। অবশেষে তারা সবাই একসাথে শিকাগোর উদ্দেশ্যে রওনা হয়। এদিকে মেজর টমের কাছ থেকে ড্যানি পালিয়ে যায়। অল্প কিছুক্ষণ দৌড়ানোর পরেই সে অ্যাজমা রোগে আক্রান্ত হওয়ার কারণে একটা বাড়ির সামনে পড়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরতে সে দেখতে পায় একজন মহিলা তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। তার নাম গ্রেস। সে তাকে জিজ্ঞেস করে সে কোথায় থেকে এসেছে।
ড্যানিয়েল তাকে সবকিছু ব্যাখ্যা করে। সে এটাও বলে সে টমের কাছ থেকে পালিয়ে এসেছে। এটা শুনে মেয়েটি বন্দুক নামিয়ে দেয়। এরপরে মেয়েটি তাকে একটা ইনহেলার দেয়, যা ছিল তার খুন হওয়া ছেলের। এদিকে চার্লিরাও শিকাগোয় পৌঁছে যায়। দেখা যায় শহরের চারপাশে এখন বিদ্যুৎ না থাকায় দামি গাড়িগুলো সব ঘোড়ার গাড়িতে পরিণত হয়েছে। এরপরে তারা একটা হোটেলে গিয়ে বারটেন্ডারকে মাইকের কথা জিজ্ঞেস করে। সে এই নামে কাউকে চেনে না বলে জানিয়ে দেয়। কিন্তু চার্লি যখন তার বাবার মৃত্যু সম্পর্কে বলে তখন সে প্রকাশ করে সেই মাইক। কিন্তু চার্লিকে তার পরিচয় গোপন রাখতে বলে। কিছুক্ষণ পর মাইক চার্লিকে ভেতরে নিয়ে যায়। এরপরে তারা একান্তে কথা বলে। চার্লি তাকে বলে তার বাবাকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, কিভাবে ড্যানিকে অপহরণ করা হয়েছে। চার্লি তাকে জিজ্ঞেস করে সৈনিকরা কেন তার পরিবারের পিছে পড়ে আছে। মাইক বলে নিশ্চয়ই বেন ব্ল্যাক আউটের সম্পর্কে বিশেষ কিছু জানতো। মাইক আরো বলে মন্ডো রিপাবলিকের নেতা জেনারেল মন্ডো একজন স্বৈর শাসক ছিল, যে দেশ এবং বিশ্ব দখল করতে চেয়েছিল। এই জন্য তার প্রয়োজন ছিল যুদ্ধ বিমান, ট্যাঙ্ক আর পরমাণু বোমা। তবে ব্ল্যাক আউট কেন হয়েছিল এটা শুধু বেনই জানতো। তাই সে বিশ্বাস করত একমাত্র বেনই বিদ্যুৎ ফিরিয়ে আনতে পারবে। এইসব কথা শুনে চার্লি তার ভাইয়ের জন্য আরো চিন্তিত হয়ে পড়ে। চার্লি মাইকের কাছে সাহায্য অনুরোধ করে, তবে মাইক তার সাহায্য করতে পারবে না বলে জানিয়ে দেয়, কারণ সে মনে করত এটা অত্যন্ত বিপজ্জনক কাজ। তিনি এই কাজের জন্য উপযুক্ত নন। চার্লি রাগ করে তার সঙ্গীদের কাছে ফিরে যায়। চার্লির অবস্থা দেখে নেট মার্কের কাছে যায়। মাইক যখন নেটের হাত ধরে দেখা যায় তার হাতেও সে বিশেষ ধরনের ট্যাটু, অর্থাৎ নেট একজন সৈনিক। সে চার্লির সঙ্গে মিশে মাইকের অবস্থান জানতে এসেছিল। এইসব দেখে চার্লি তো হতবাক হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগে নেট সেখান থেকে পালিয়ে যায়। নেট মাইকের গোপন আস্থানের কথা জেনে গিয়েছিল। সে তার অবস্থানের কথা সৈনিকদের জানিয়ে দিতে পারে, তবুও মাইক তার জায়গা ছেড়ে যেতে রাজি হয় না। কিছুক্ষণ পরে দেখা যায় নেট সৈনিকদের নিয়ে সেখানে চলে এসেছে। তবে অবাক করা বিষয় হচ্ছে মাইক একাই সকল সৈনিকের সাথে লড়াই করতে থাকে। চার্লি এবং তার সঙ্গীরাও মাইকে সাহায্য করে। এর মধ্যে একজন সৈনিক চার্লির উপরে আক্রমণ করে। নেট এসে সেই সৈনিককে মেরে ফেলে, আর মাইক মিলিটারি ক্যাপ্টেনকে মেরে লড়াই শেষ করে। এরপরে তারা সবাই মিলে ড্যানিয়েলকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে মেজর টম আর তার লোকজন ড্যানিয়েলের পায়ের ছাপ অনুসরণ করে গ্রেসের বাড়িতে পৌঁছে যায়। গ্রেস তৎক্ষণাৎ ড্যানিয়েলকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু টম তাকে মেরে ফেলার হুমকি দিলে সে সামনে থেকে সরে যায়। টমের লোকজন ড্যানিয়েলকে ধরে ফেলে। এরপরে গ্রেস তার বেসমেন্টে যায়। সেখানে সে একটা লকেট বের করে। লকেটটা প্রেস করতেই ঘরের লাইট জ্বলে ওঠে। সেই লকেটটা কম্পিউটারে লাগিয়ে কারোর সাথে চ্যাটিং করতে থাকে। অপর পাশের ব্যক্তি জেনে খুশি হয় সৈন্যদল তাদের গোপন কথা জানতে পারেনি। এদিকে মাইক আর চার্লি নোরা নামের একজনকে খুঁজছে। নোরা বিস্ফোরক তৈরি করার বিশেষজ্ঞ। মাইক চার্লিকে বলে ড্যানিয়েলকে বাঁচানোর জন্য নোরার মতো একজন শক্তিশালী যোদ্ধা তাদের প্রয়োজন। হঠাৎই শত্রু দল তাদের উপরে আক্রমণ করে, তবে মাইক তাদেরকে সহজে পরাস্ত করতে পারে। তাদের মধ্যে একজনের কাছে সে নোরার কথা জানতে পারে। সে সৈনিকদের কাছে বন্দী আছে আর এখন বর্তমানে সে কর্মচারী হিসেবে কাজ করছে। সে রাতেই সেখানে মাইক একাই যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সেই জায়গা ছিল খুবই বিপজ্জনক। এরেন ম্যাগিকে বেনের দেওয়া রকেটটা দেখায় আর তাকে বলে বেন তাকে এই রকেট নিয়ে একটা মহিলার সাথে দেখা করতে বলেছে, যিনি আর কেউ নন, তিনি হচ্ছেন গ্রেস। বেন বিশ্বাস করত পৃথিবীতে একমাত্র গ্রেসই আছে যে বিদ্যুৎ ফিরিয়ে আনতে পারবে। এইদিকে সৈন্যরা ড্যানিয়েলকে নিয়ে আস্তানায় যাচ্ছিল, তবে তারা হঠাৎ করে অনেক দূর থেকে একটা গুলির শব্দ শুনতে পায়। তখন তারা গুলির শব্দ অনুসরণ করে একটা ছোট্ট বাড়িতে গিয়ে পৌঁছায়। এখানে জানা যায় সৈনিকদের ছাড়া অন্য কারো কাছে বন্দুক থাকা বেআইনি, যার ফলে সাধারণ মানুষ এখন তীর ধনুক ব্যবহার করে। এই লোক বন্দুক চালিয়ে বেআইনি কাজ করেছে, তাই টম তাকে গুলি করে মেরে ফেলে। এরপরে আমরা জেনারেল মুনুরকে দেখতে পাই, যিনি এই সমস্ত ঘটনার সাথে জড়িত। মনুর সেখানে থাকা একজন লোককে তার অস্ত্র সম্পর্কে জিজ্ঞেস করছিল। লোকটি কোনো উত্তর না দেয় তাকেও মেরে ফেলে। অন্যদিকে মাইক তার পিছনে চার্লিকে দেখতে পায়। এটা দেখে সে প্রচন্ড রেগে যায়। সে চার্লিকে নিষেধ করেছিল তার সাথে আসার জন্য, কিন্তু চার্লি তো তার কথা শুনেনি। তাই মাইক তাকে আবার ফিরে যেতে বলে। তবে চার্লি কাঁদতে কাঁদতে মাইককে বলে, আমার ভাই এত বড় বিপদে আছে, আমি তাকে বিপদে রেখে কিভাবে নিরাপদে বসে থাকি। এই কথা শুনে মাইকের আর কিছু বলার থাকে না। এরপর দুজনে একসাথে যাত্রা শুরু করে। কিছুক্ষণের মধ্যে তারা টমের এলাকায় পৌঁছে যায়। তখন তারা দেখতে পায় অনেকগুলা মানুষ একসাথে একটি হেলিকপ্টার টেনে নিয়ে যাচ্ছে। আসলে লোকগুলা হচ্ছে টমের কৃতদাস। আর এখানে আমরা আরো জানতে পারি টম প্রতিনিয়ত হেলিকপ্টার এবং বিভিন্ন যানবাহন সংগ্রহ করছে, কারণ সে খুব ভালো করেই জানতো একদিন না একদিন বিদ্যুৎ অবশ্যই আসবে। তখন সে নিজের কাছে থাকা যন্ত্রপাতিগুলো কাজে লাগাবে। এরপর সম্পূর্ণ পৃথিবী সে নিজের দখলে নিবে। তাই সে নিজের সাময়িক শক্তিকে আরো বেশি শক্তিশালী করে তুলছে। এইখানে নরাকেও দেখা যায়। এরপর মাইক চার্লিকে বলে এত মানুষের মাঝখান থেকে নরাকে উদ্ধার
উদ্ধার করা সম্ভব নয়। আশেপাশে গার্ডদের কাছে অনেক শক্তিশালী অস্ত্র আছে, এই জন্য তারা রাতের বেলায় সুযোগ বুঝে গার্ডদের চোখে ফাঁকি দিয়ে নোরাকে উদ্ধার করে। তবে এতে আবার নোরা প্রচন্ড রেগে যায়। সে জানায় সে ইচ্ছা করে এখানে বন্দি আছে। সে টমের কাছ থেকে কিছু শক্তিশালী হাতিয়ার চুরি করতে চায়, কারণ টমের কাছে প্রচুর পরিমাণে যান্ত্রিক অস্ত্র রয়েছে যা বিদ্যুতের সাহায্যে পরিচালনা করা সম্ভব। এই অস্ত্রগুলো সে অনেক বছর ধরে বিভিন্ন দেশ থেকে চুরি করে এনেছে। তবে সমস্যা হচ্ছে টম 15 বছর যাবৎ বিদ্যুতের অপেক্ষা করছে। এই বিদ্যুৎ ঠিক করার কোনো উপায় তার জানা নেই। এরপরে মাইক তাকে ড্যানিয়েলের কথা বলে। ড্যানিয়েল সেখানে বন্দি রয়েছে। আরো বলে ড্যানিয়েলকে উদ্ধার করার পরে আমরা সবাই মিলে টমকে মেরে ফেলবো। নোরাকে দেখা যায় তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আশেপাশে থাকা জিনিসপত্র দিয়ে ছোট্ট একটা অস্ত্র তৈরি করে। তবে সমস্যা হচ্ছে এটা দিয়ে দূর থেকে কাউকে আক্রমণ করা সম্ভব নয়। অস্ত্রটির রেঞ্জ অনেক কম, তাই কাউকে মারতে হলে তার কাছাকাছি গিয়ে তাকে মারতে হবে। এই কথা শুনে চার্লি বলে, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমার কাছে একটা প্ল্যান আছে। এরপরে চার্লি নিজের হাতের মধ্যে অস্ত্রটা সেট করে যাতে অন্য কেউ সেটা বুঝতে না পারে। এরপরে চার্লি টমের আস্তানায় যায় আর তাদেরকে বলে সে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। এরপরে যখন টম আর তার লোকেরা চার্লির কাছে আসে, ঠিক তখনই সুযোগ বুঝে চার্লি তাদের উপর শুট করে দেয়, যার ফলে টম মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে টমের লোকজনও তার উপরে আক্রমণ করতে যাবে, ঠিক তখনই মাইক আর নোরা সেখানে চলে আসে, যার ফলে তাদের মধ্যে প্রচন্ড লড়াই শুরু হয়। সুযোগ বুঝে চার্লি ড্যানিয়েলকে উদ্ধার করে। দেখা যায় নোরাও ফাইটিং এ ছিল দুর্ধর্ষ। টমের সৈন্যরা তাদের কাছে পরাস্ত হয়। এরপরে তারা সেখানে থাকা বন্দীদের মুক্ত করে দেয় আর অস্ত্রগুলো নিজেদের কাছে নিয়ে নেয়। অন্যদিকে আমরা গ্রেসকে দেখতে পাই, সে কম্পিউটারে বসে তার বন্ধুর সাথে চ্যাটিং করছিল। ঠিক তখনই অ্যাডং আর ম্যাগি সেখানে চলে আসে। এরপরে আমাদের 15 বছর আগে কি হয়েছিল সেটা দেখানো হয়। দেশের বড় বড় ফোর্স নিয়ে টম পুরো পৃথিবী দখল করার পরিকল্পনা করছিল। এই জন্য সে অনেক বছর ধরে প্ল্যানিং করছে। প্রত্যেকটা দেশে যে সমস্ত জায়গাগুলোতে বিদ্যুৎ উৎপন্ন হয় সেই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণ বোম সেট করে। সে প্ল্যান করেছিল পৃথিবী থেকে বিদ্যুৎ নষ্ট করে দিবে, আর এই সুযোগে সব দেশ থেকে সে অস্ত্র চুরি করবে। কারণ বিদ্যুৎ সংযোগ নষ্ট হয়ে গেলে পুরো পৃথিবীর মানুষজন শুধু বিদ্যুৎ নিয়ে আলোচনা করবে। এর আড়ালে অস্ত্র চুরি করলে কেউ বুঝতে পারবে না। তবে তার বেশিরভাগ যন্ত্রই ছিল যান্ত্রিক, তাই বিদ্যুৎ চলে যাওয়ার কারণে সে আর পৃথিবীর উপরে হামলা করতে পারেনি। সে ভেবেছিল কিছুদিনের মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে আর সে শক্তিশালী অস্ত্রের সাহায্যে এক এক করে পৃথিবীর প্রত্যেকটা দেশে দখল করে নেবে। তবে সে নিজের অজান্তেই পুরো পৃথিবীর বিদ্যুতের প্রচুর পরিমাণ ক্ষতি করে ফেলেছিল, যে কারণে বিদ্যুৎ আর কখনোই ঠিক করা সম্ভব হয়নি। এমনকি সোলার সিস্টেমগুলো নষ্ট হয়ে যায়। যদি তার কাছে ইলেকট্রিক কোনো সোর্স থাকতো তাহলে হয়তো সবকিছু ঠিক করা যেত। তবে এত বড় বিস্ফোরণের কারণে সবকিছুই নষ্ট হয়ে গিয়েছে। এরপরে সে লকেটের বিষয়ে জানা যায়। আসলে পৃথিবী যখন স্বাভাবিক ছিল তখন বেন এবং গ্রেস টেকনিক্যাল রিলেটেড একটা কোম্পানিতে জব করত। যেদিন রাতে পৃথিবীতে টম এই ভয়ঙ্কর বিপর্যয় ঘটাতে চলেছিল, তারা সেদিন বিষয়টা জানতে পারে টম আসলে এই পৃথিবীর সাথে কি করতে যাচ্ছে। তাদের হাতে সময় খুবই কম ছিল যে তারা এই পৃথিবীকে এই ভয়ঙ্কর বিপর্যয় সম্পর্কে জানাতে পারবে। তার উপরে টম ছিল তাদের দেশের শাসক। তার বিরুদ্ধে যাওয়া মোটেও সহজ ছিল না। গ্রেস কম্পিউটারে যার সাথে কথা বলতো সে ছিল তার বন্ধু। সে অনেক বড় একজন বিজ্ঞানী। সেই এই লকেটগুলো তৈরি করেছিল। সে ঘটনা ঘটার কিছুদিন আগেই সে এই রকেটগুলো আবিষ্কার করেছিল, যার মধ্যে প্রচুর পরিমাণে ইলেকট্রিক পাওয়ার সংগ্রহ করা রয়েছে, যা কখনোই শেষ হবে না। এমনকি লকেটগুলোর মাধ্যমে প্রচুর পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তবে সেই সময় গ্রেসের বন্ধু এটা নিয়ে নতুন কাজ করছিল। কিছুদিন পর অফিসিয়াল ভাবে এই প্রজেক্টের কাজ করার কথা ছিল। সে আসলে টমের প্ল্যানিং সম্পর্কে জানতো না। যখন টম পুরো পৃথিবীতে এমন ঘটনা ঘটায় তখন সে এই প্রজেক্টে কাজ করা বন্ধ করে দেয়, কারণ বেন এবং গ্রেস তাকে বিষয়টা জানায়। এই সময় পৃথিবীতে বিদ্যুৎ ফিরিয়ে আনা যাবে না। টম নিজের কাছে এত পরিমাণে অস্ত্র সংগ্রহ করেছে যে বিদ্যুৎ ফিরে আসলে সে পুরো বিশ্বে যুদ্ধ চালাবে। সেদিন থেকেই টম বিদ্যুতের জন্য অপেক্ষা করছে। আর বেন এবং তার বন্ধুরা পৃথিবীকে বাঁচানোর জন্যই একমাত্র ইলেকট্রিক সোর্স সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। আর সেদিন রাতে বেন লকেটের মধ্যে যে পেন ড্রাইভটা লুকিয়ে রেখেছিল সেটাই ছিল এই সমস্ত ঘটনার প্রমাণ। তবে তাদের পরিকল্পনা ছিল যে করেই হোক তারা টমকে মেরে ফেলবে। এরপরেই তারা পৃথিবীতে বিদ্যুৎ ফিরিয়ে আনবে। তাই বেন এবং গ্রেস এতদিন ধরে এই লকেটটা যত্ন করে নিজের কাছেই রেখেছিল। এই সমস্ত কিছু জানার পর ম্যাগি এবং অ্যারং প্রচন্ড খুশি হয়ে যায়, কারণ পৃথিবীতে আবারও বিদ্যুৎ ফিরিয়ে আনা সম্ভব। এরপরে ম্যাগিকে দেখা যায় সে প্রথমবারের মতো লকেটের সাহায্যে নিজের ফোনটাকে চার্জ করে। 15 বছর পর তার ফোনটি ওপেন হয়। স্ক্রিনে তার মৃত সন্তানের ছবি দেখতে পায়, যার ফলে তার মুখে একটা প্রশান্তির হাসি ফুটে ওঠে। এই ঘটনার পর প্রায় কয়েক মাস কেটে যায়। তারপরে আমরা দেখতে পাই এক এক করে প্রত্যেকটা শহরে আবারও বাতি জ্বলে ওঠে। এরই মাধ্যমে পৃথিবী নিজের সৌন্দর্য ফিরে পায়। এমনই সুন্দর একটা সমাপ্তির মাধ্যমে এখানেই মুভিটা শেষ হয়ে যায়।